যে আমাদের দেশের শিশুদিগকে ভিক্ষাবৃত্তিতে ব্যবহার করা হয়, কোনো অপরাধের জন্য ব্যবহার করা হয়। এই আইনের মধ্যে বেগারিকে এবং যদি কোনো ব্যক্তি বা কোনো সংস্থা বা কোনো অর্গানাইজড গ্রুপ যদি শিশুদের অপরাধী হিসাবে সাজিয়ে তাদেরকে যদি কোনো সংগঠিত অপরাধের জন্য যদি তাদের ব্যবহার করা হয়, সেখানেও এই আইনে অত্যন্ত দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে আইনের বিধান করা হয়। শিশু জানে না, কারণ আগে আইনের বিধান ছিল যে জুভেনাইল হলে বা আরেকটা খুব হিনাস একটা অপরাধ আমাদের দেশে সংগঠিত হয়, আমি জানি না ওটা নিয়ে কি হয়েছে। রাস্তাঘাটে আপনারা দেখতে পান কিছু বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে বিকলাঙ্গ, কারো চোখ নেই, হাত নেই, কারো হাত বেঁকা, পা বেঁকা। আমি শুনেছি যে এটা একটা সংগঠিত চক্র, বাচ্চাদেরকে ছোটবেলা থেকে বিকলাঙ্গ করে দিয়ে তাদেরকে দিয়ে ভিক্ষা চাওয়ানো, এটা একটা সংগঠিত অপরাধ। এটাকে কি এই পারভিউয়ে আনা হয়েছে? নতুন আইনের একদম এই বিষয়টার উপরে গুরুত্ব দিয়ে যে আমাদের দেশের শিশুদিগকে ভিক্ষাবৃত্তিতে ব্যবহার করা হয়, এবং শুধু শিশুদিগকে ভিক্ষাবৃত্তিতে নয়, শিশুদিগকে কোনো অপরাধের জন্য ব্যবহার করা হয়। এই আইনের মধ্যে বেগারিকে এবং যদি কোনো ব্যক্তি বা কোনো সংস্থা বা কোনো অর্গানাইজড গ্রুপ যদি শিশুদের অপরাধী হিসাবে সাজিয়ে তাদেরকে যদি কোনো সংগঠিত অপরাধের জন্য যদি তাদের ব্যবহার করা হয়, সেখানেও এই আইনে অত্যন্ত দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে আইনের বিধান করা হয়েছে। বেগারিকে এবং যেখানে শিশুদিগকে ব্যবহার করা হচ্ছে কোনো ক্রাইমের উদ্দেশ্যে। শিশু জানে না, কারণ আগে আইনের বিধান ছিল যে জুভেনাইল হলে বা শিশুদিগকে দিয়ে কোনো অপরাধ করিয়ে নিলে শিশু একটা ছাড় পেয়ে যাবে, কিন্তু অপরাধী করতো কি, মানে পেছনে যারা মাস্টার মাইন্ড তারা ছাড় পেয়ে যেত। হ্যাঁ, তাই কি? তাদেরকে ধরতে পারতো না, অপরাধী তো শিশুটা। আচ্ছা, আরো অনেক কিছু, যেমন ধরুন মানে কিছুদিন আগে একটা ঘটনা ঘটেছে আমাদের মেটিয়া বুরুজেই তো, হ্যাঁ মেটিয়া বুরুজেই বিল্ডিং তুলেছে, বিল্ডিংটা পড়ে গেছে, বেশ কিছু মানুষ মারা গেছেন, ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এরকম এই ক্ষেত্রে এর আগে বোধহয় ডেভেলপার বা প্রমোটারদের সেরকম ভাবে শাস্তি বিধানের কোনো আইন ছিল না। বর্তমানে কি হয়েছে? না, আইন বরাবরই ছিল। ধরুন কোনো বিল্ডিং যদি কেউ যদি কোন মিউনিসিপ্যালিটি এরিয়ায় বা কর্পোরেশন এলাকায় করতে চায়, তার একটা নির্দিষ্ট আইনের মাধ্যমে তাকে স্যাংশন নিতে হয়, নিয়ম কানুন আছে, বিধি আইন মেনেই তাকে বিল্ডিং তৈরি করতে হতো। কিন্তু যদি কোনো নেগলিজেন্ট অ্যাক্টের জন্য যদি কোনো মানুষের মৃত্যু হয়, যে কাজটা সে অত্যন্ত দায়সারা ভাবে এবং দায়িত্বজ্ঞানহীনতার সঙ্গে করতে গিয়ে একটা মানুষের জীবন চলে গেল, বা একটা ঘটনার জন্য একটা বিল্ডিং পড়ে গেল, পাশের বস্তির লোকেরা চাপা পড়ে মারা গেল, এই যে দুর্ঘটনাগুলো ঘটছে, এবং তাতে যদি প্রমাণ হয় যে কোনো ব্যক্তির জন্য যদি কোনো তার অসাবধানতার জন্য বা নেগলিজেন্সির জন্য যদি কোনো মানুষের যদি প্রাণহানি হয়, এই আইনে তার জন্য অত্যন্ত কঠিনভাবে, কঠিন বলাটা ঠিক না, অত্যন্ত দৃষ্টান্তমূলক শাস্তির বিধান আছে। কগনিজেন্স নেওয়া হবে, কগনিজেন্স না, শাস্তি, দৃষ্টান্তমূলক শাস্তির। একই কথা বলতে পারি ডাক্তারদের ক্ষেত্রে। অনেক জায়গাতেই অনেক সময়তেই আমরা দেখেছি যে রুগীরা বেশ কিছু, আমার পরিচিত একটি ছেলে আছে যে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, পা ভেঙেছিল, ছেলেটার পায়ের উপর 8 বার অস্ত্রোপচার করা হয়েছে। ছেলেটার বক্তব্য হচ্ছে ডাক্তারদের নেগলিজেন্সের কারণে বা ওই যে হসপিটাল বা ইয়েতে ভর্তি হয়েছিল তার নেগলিজেন্সের কারণে তার পাটা ক্ষতিগ্রস্ত হয়েছে, পার্মানেন্টলি ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। হি হ্যাজ গন টু কনজিউমার কোর্ট ফর দ্যাট। তো এই ক্ষেত্রে তাহলে কি শাস্তির পরিমাণ বা ক্ষতিপূরণের পরিমাণ বেড়েছে? দেখুন, ক্ষতিপূরণের ওই যে কনজিউমার ফোরামের যেটা কথাটা বললেন, সেটাতে ক্ষতিপূরণের জন্য আলাদা বিধান। আর নতুন যে আমার ন্যায় সংহিতা, তাতে কিন্তু অপরাধের শাস্তি, সেখানে কোনো ক্ষতিপূরণের ব্যাপার নয়, অপরাধের শাস্তি। অপরাধী আপনি যদি কোনো চিকিৎসককে যদি প্রমাণ করতে পারেন যে তিনি ইচ্ছাকৃতভাবে এবং ভুল তার গাফলতির জন্য, চিকিৎসার গাফলতির জন্য কোনো মানুষের যদি কোনো
ক্ষতি হয় তার জন্য তিনি শাস্তি পাবেন অপরাধী, এখানে তাকে অপরাধী হিসেবে গণ্য করা হবে। আচ্ছা, তার মানে মানে আপনি যেই হন, যদি কোনো অপরাধ আপনি আপনার ইচ্ছাকৃতভাবে বা অনিচ্ছাকৃতভাবে করে থাকেন, সেটাকে আইনের পারভিউতে এনে আপনাকে কিন্তু প্রমাণ করতে হবে। হ্যাঁ, প্রমাণ করতে হবে যে সেই চিকিৎসক সত্যি সত্যি যেটা করেছিলেন সেটা তার চিকিৎসা বিজ্ঞানের বাইরে গিয়ে করেছিলেন বা তার নিজের ক্যাপাসিটির বাইরে গিয়ে করেছিলেন, যেটা তার করা উচিত নয়। কিন্তু তিনি যদি নর্মাল চিকিৎসা করতে গিয়ে যদি দেখা যায় তার কোনো দোষ বা ত্রুটি ছিল না একটা, তখন তো তিনি সেখানে তাকে অপরাধ হিসেবে বলা যাবে না। আচ্ছা, আরেকটা কথা বলি, প্লিজ ডোন্ট টেক ইট আদারওয়াইজ। মানে আমরা সাধারণ মানুষরা, ভারতবর্ষে যারা সাধারণ অধিবাসী, আমরা একটা কথা বলি যে ভারতবর্ষের আইন সবই হচ্ছেন মহিলাদের বেশি সাপোর্ট দিয়ে, অর্থাৎ কিনা পুরুষ হয়ে থাকলে আমাদের একচিলতে পরিমাণ কোন একটি অপরাধকে মানে তিল থেকে তাল করে দেওয়া হয়, বা আইনটা পুরোপুরি মহিলাদের সপক্ষে। নতুন আইনে এই নিয়ে কোন রকম কোন ডাইরেক্টিভ কিছু? দেখুন, আপনার কথার পরিপ্রেক্ষিতে আমাকে একটা কথাই বলতে হবে, একটু আপনার কথাটা থেকে একটু বাইরে গিয়ে নিয়ে বলছি, উত্তরটা অন্যভাবে দেওয়ার চেষ্টা করছি। সেটা হচ্ছে নতুন ন্যায় সংহিতা যে হয়েছে, ভারতীয় ন্যায় সংহিতা, তাতে 3টে জিনিসের উপরে কিন্তু স্ট্রেস দেওয়া হয়েছে, গুরুত্ব দেওয়া হয়েছে। সেই 3টে জিনিস কি? ক্রাইম এগেনস্ট ওমেন, কোনো মহিলার উপরে যদি কোনো অপরাধ হয়, দ্বিতীয় হচ্ছে কোনো চাইল্ডের উপরে যদি কোনো শিশুর উপরে যদি অপরাধ হয়, তৃতীয় হচ্ছে যদি দেশের স্বার্থ, ইউনিটি, ইন্টিগ্রিটি, সভারেন্টির উপরে যদি আঘাত এনে যদি কোনো অপরাধ হয়, এইগুলোকে কিন্তু সব থেকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। মহিলাদের প্রোটেকশন দেওয়া হয়েছে, যেসব মহিলারা ভিকটিম। আর আপনি যেটা বলছেন যে মহিলারা, পুরুষরাও তো ভিকটিম হতে পারে। পুরুষরা যদি ভিকটিম হয়, কার দ্বারা ভিকটিম হবে? সে তো পুরুষের দ্বারা হয়তো ভিকটিম হতে, যদি কোনো মহিলার দ্বারা, কোনো মহিলার দ্বারা যদি কোনো পুরুষ যদি অন্যায় ভাবে যদি কোনো যেটা যদি অপরাধের সংজ্ঞার মধ্যে পড়ে। আমি একটা স্পেসিফিক প্রশ্ন করছি আপনাকে ইয়েতে, যৌন শোষণ বলে একটা শব্দ আছে। যৌন শোষণটা সাধারণত আমরা ব্যবহার করি মহিলাদের ক্ষেত্রে, মানে অ্যাজ ইফ মহিলারাই কেবলমাত্র শোষিত হন। আমার অভিজ্ঞতা কিন্তু বলে পুরুষরাও কিন্তু শোষিত হন ওই একই রকম ইয়েতে। তো সেক্ষেত্রে কোনো বিধিবিধান, কোনো এখানে ওইভাবে আলাদা করে পুরুষদের ক্ষেত্রে, পুরুষরা যদি এক্ষেত্রে ভিকটিম হন, সেখানে কিন্তু পুরুষদের জন্য আলাদা করে কোনো বিধান নেই, কিন্তু মহিলাদের জন্য আছে। ধরুন কোনো, যেটা খুব স্পেসিফিক ভাবে এই বর্তমান আইনে যেটা করা হয়েছে, সেটা হচ্ছে কোনো মহিলাকে যদি কোনো পুরুষ তার সঙ্গে যদি সহবাস করেন, তার আইডেন্টিটিকে সাপ্রেস করে, যে ধরুন মহিলা যার সঙ্গে মেলামেশা করলেন তাকে সরলভাবে বিশ্বাস করেন, দেখা গেল সেই মানুষটি অন্য মানুষ, যে মানুষের পরিচয় দিয়ে উনি মেলামেশা করলেন সেটা তিনি নন। বা কোনো মহিলাকে এইভাবে প্রলোভন দেওয়া হলো যে আমার সঙ্গে তুমি যদি কোনো ইলিগেলি যদি আমার সঙ্গে যদি যুক্ত থাকো, বা আমার সঙ্গে যদি তুমি শারীরিক সম্পর্কের সঙ্গে লিপ্ত থাকো, যেটা তাহলে তুমি কিছু তোমার চাকরির ক্ষেত্রে হয় প্রমোশন পাবে, নচেত তুমি কোনো চাকরি পাবে বা তুমি কোনো জব পাবে। এইরকম প্রলোভন দিয়ে যদি কোনো মহিলাকে যদি ট্র্যাপে ফেলা হয়, তাহলে কিন্তু সেখানে আমার এখানে দৃষ্টান্তমূলক শাস্তির বিধান আছে, যেটা আগে ছিল না, স্পেসিফিক করা আছে। আর আপনার কথাটা হচ্ছে যদি কোনো পুরুষ মানুষ কোনো মহিলা দ্বারা যদি শোষিত হন যে কোনো ভাবে, কিন্তু এর পেছনে একটা আইনের পরিভাষা খুব কাজ করে, সেটা হচ্ছে কনসেন্ট। আপনি পুরুষ মানুষ, তাহলে তার দ্বারা কিভাবে ভিকটিমটা হলেন, ওই মহিলা আপনাকে কিভাবে ইউজ করলো, এই জায়গাটা আপনাকে, সেটা তো প্রমাণ সাপেক্ষ, সেটা তো প্রমাণ সাপেক্ষ। কারণ একটা মহিলা পুরুষকে কিভাবে তার সঙ্গে সম্পর্ক রেখেছে, যার ফলে পুরুষ ভিকটিম হলো, এটা কিন্তু আপনাকে প্রমাণ করার জায়গা। কিন্তু একটা মহিলাকে আপনি ইউজ করলেন পণ্য হিসাবে এবং তাকে ব্যবহার করলেন, সেখানে কিন্তু মহিলাদের জন্য আমার দেশের আইন কিন্তু আলাদা প্রোটেকশন দিয়েছে।
পুরুষদের জন্য এই ধরনের আলাদা কোনো প্রোটেকশন নেই। আচ্ছা, তার মানে নতুন করে সেরকম কোনো চেঞ্জেস হয়নি ওই জায়গাটাতে। আপনার আগের কথাটা সূত্র, দর্শক বন্ধুরা, একটা বিশেষ পয়েন্ট আমি আজকে আমাদের অ্যাডভোকেট দীপঙ্কর দণ্ডপাঠের কাছে রাখবো। হামেশাই এরকম ঘটনা আমরা শুনেছি যে নাম ভারিয়ে, একটু আগে আপনি বলছিলেন যে আইডেন্টিটি সাপ্রেস করে নাম ভারিয়ে, এমনকি ধর্ম জাতি সত্তা ভারিয়ে অন্য কাউকে প্রলোভনে ফেলা, বিয়ে করব বলে প্রতিশ্রুতি দিয়ে বা প্রেমের জালে আবদ্ধ করে তাকে ধর্ম পরিবর্তন করিয়ে বিয়ে করা, বা এরকম ধরনের যে অ্যাক্টিভিটি গুলো, এটা কি এখন আইনের অপরাধের আওতায় এসছে? একদম। এই একটু আগে যে কথাটাই আপনাকে বললাম, যে আইডেন্টিটি সাপ্রেস করে যদি কোনো মহিলার সঙ্গে যদি কেউ সহবাস করে এবং তাকে যদি ব্যবহার করে, তাহলে এই নতুন ভারতীয় ন্যায় সংহিতাতে 69 ধারাতে 69 সেকশন 69-এ সেখানে স্ট্রিনজেন্ট পানিশমেন্টের কথা বলা হয়েছে এবং দৃষ্টান্তমূলক শাস্তির কথা বলা হয়েছে। আচ্ছা, এর ফলে এই ধরনের যারা অপরাধীরা, তারা কিন্তু আগামী দিনে এই ধরনের অপরাধ করার আগে দুবার ভাবনা চিন্তা করতে হবে। তারা কিন্তু পার পাবে না। এই বলে পার পাবে না যে মহিলা তিনি সাবালিকা, তিনি কনসেন্টে ছিলেন, অতএব তিনি জেনে শুনেই করেছেন। এই যে প্লিগুলো, ডিফেন্সগুলো, তার ক্ষেত্রে মনে হয় এখন কমে আসবে। আচ্ছা দীপঙ্কর বাবু, অনেকক্ষণ ধরে আমরা কথা বলছি, আলোচনাটা লম্বা হচ্ছে, সাধারণ মানুষের বোঝার সুবিধার জন্যই আমরা এই আলোচনাটা করছি। আমরা আমাদের পরবর্তী আলোচনাটাই ন্যায় সংহিতা নিয়েই আবার আগামী পর্বে করব, নিশ্চয়ই, কি বলেন? তাহলে আজকের মতো ধন্যবাদ, দর্শকবৃন্দকে নমস্কার জানাই। দেখুন VSK দক্ষিণবঙ্গ। নমস্কার।